ঢাকার প্রাণকেন্দ্রিক ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এমন একটি প্রাসাদ যা সময়ের পরিক্রমায় হয়ে উঠেছে ইতিহাস আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এক সময় যেখানে রাজনীতি, কূটনীতি আর রাজকীয় জীবনযাপন চলত, আজ সেটা পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক অবিস্মরণীয় আকর্ষণ। বলছি গোলাপী প্রাসাদ খ্যাত আহসান মঞ্জিলের কথা। এই আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সমৃদ্ধ সংগ্রহশালা, যেখানে রয়েছে 23টি কক্ষে সর্বমোট 4077টি নিদর্শন। আজকের ভিডিওতে দেখাবো আহসান মঞ্জিলের যাবতীয় সকল তথ্য, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এটি হতে যাচ্ছে আপনার আহসান মঞ্জিল ভ্রমণের সম্পূর্ণ গাইড। আহসান মঞ্জিলে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে। এখানে গেইটের ডান পাশে রয়েছে একটি টিকিট কর্নার। এখানে এক একটি টিকিট 40 টাকা করে বিক্রি করা হয়, তবে 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা এবং স্টুডেন্টের জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা। আহসান মঞ্জিলে প্রবেশের পর হাতের ডান পাশে দেখতে পাবেন একটি লাগেজ কর্নার। যদি আপনার কাছে কোনো ব্যাগ থেকে থাকে তাহলে সেখানে গিয়ে রেখে আসতে পারবেন। দোতলার এই রুমটায় প্রবেশ করলেই দেখতে পাবেন এখানে রয়েছে কিছু ফুলদানি এবং নবাবদের সেই পুরনো দিনের কিছু বর্মা। তার বাম পাশের রুমটাই হলো নবাবদের সেই রাজকীয় রাজসভা, যেখানে বসে নবাবরা রাজসভার যাবতীয় সকল আলোচনা করতেন। দোতলার বারান্দাটাও খুবই সুন্দর, সুবিশাল এবং খুবই আকর্ষণীয়। বাল্ব তো দেখুন কত সুন্দর, এদিকে দেখেন। এগুলো কিন্তু বর্তমানে আমাদের এদিকে পাওয়া যায় না, তো দেখতেই পাচ্ছেন অনেক আগের বাল্ব এগুলো। এই যে এখানে আছে, এটা মনে হয় হেরিকেন না, যেগুলো কেরোসিন তেল দিয়ে জ্বালানো হতো, কেরোসিন বাতি আর কি। তো এই যে এখানে আছে কিছু কেটলি এবং তখনকার যুগের যে মিটার আমাদের বর্তমান যুগের মিটার সাথে কিন্তু মিলে না। এই যে দেখতে পাচ্ছেন যে মিটার, এবং এটা হচ্ছে ব্যাটারি মনে হয়, সম্ভবত চীনা ব্যাটারি আর কি। আর এই যে এগুলো কেটলি, তখনকার যারা শাসন করতো তখনকার আমলের যে বইগুলো, সেগুলো কিন্তু এখানে সারি সারিতে সাজানো আছে। এখানে অনেক বইগুলো আছে, এদিকে দেখেন। এই যে এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক বই, এগুলো সাধারণত এখনকার বই না, এখনকার যে বই এগুলোর মতো না, এগুলো পুরোই আলাদা। এদিকে আসেন। যেখানে কিন্তু কিছু কাঠ সাজানো আছে, তো সম্ভবত তারা এখানে বসে কাজ করতো আর কি। তো এগুলো দেখলেই বোঝা যায় যে তারা কতটা আরামপ্রিয় মানুষ ছিল। এখানে রয়েছে নবাবী আমলের সেই পুরনো পুরনো কিছু টেপ কল এবং কয়েকটি মগ ও একটি বালতি। তার পাশের কক্ষতেই রয়েছে সুন্দর সুসজ্জিত একটি খাট এবং কয়েকটি আলমারি। এটাই সেই আন্দার মহলের গেট। আর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই আন্দার মহলের ভিতরে। এখানে যারাই আহসান মঞ্জিলে অবস্থান করে, যারাই শাসন করেছে, তাদের সবার ছবিই এখানে সারিতে সারিতে দেওয়া আছে। তো এখানে এই যে আহসান মঞ্জিল, এটা যিনি নির্মাণ করছেন তিনি হচ্ছেন নবাব খাজা আব্দুল গনি তিনি। আর এটার নাম আহসান মঞ্জিল কেন রাখা হয়েছে এটা অনেকে জানেন না, যে এটার নাম আহসান মঞ্জিল কেন রাখা হলো। তো এই যে এখানে নবাব খাজা আব্দুল গনি, ওনার পুত্র হচ্ছে নবাব আহসানুল্লাহ। এই আহসানুল্লাহর নামেই এই আহসান মঞ্জিলের নামকরণ করা হয়েছে আহসান মঞ্জিল। তো এখানে তাদের পরবর্তীতে যারা শাসন করেছে তাদের সবারই ছবি দেওয়া আছে, এখানে সারিতে সারিতে সবার ছবি দেওয়া আছে, দেখেন।
এই কক্ষতেই রয়েছে সেই নবাবদের খাবার প্লেট, যেগুলোতে করে নবাবরা খাবার খেতেন। তার বাম পাশের কক্ষটিতেই রয়েছে নবাবদের দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় সকল জিনিসপত্র। যেমন এখানে রয়েছে কিছু লাঠি, যেগুলোতে ভর করে নবাবরা হাঁটাচলা করতেন, এবং এখানে রয়েছে কিছু বদনা, যেগুলো নবাবরা অজুর কাজে ব্যবহার করতেন, এবং ছোট ছোট আরও অনেক জিনিসপত্রই রয়েছে যেগুলো নবাবরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকতেন। তার সামনের কক্ষটিতে রয়েছে নবাবী আমলের সেই পুরনো দিনের যানবাহন এবং একটি ঘোড়ার গাড়ির মডেল, যেগুলোতে করে নবাবরা যাতায়াত করতেন। তার পাশের কক্ষটিতে রয়েছে সেই পুরনো দিনের যুদ্ধের কিছু শিরস্ত্রণ এবং কয়েকটি ছোরা, এবং তার পাশেই রয়েছে একটি বিশাল আকারের ঢাল, যেগুলো সৈনিকেরা যুদ্ধের ময়দানে ব্যবহার করে থাকতেন। তার পাশের কক্ষটিতে রয়েছে নবাবী আমলের একটি খাট, একটি সুন্দর চেয়ার, কয়েকটি আলমারি এবং একটি ড্রেসিং টেবিল। সত্যি খুবই অসাধারণ। এটাই সেই লোহার ব্রিজ, অর্থাৎ যেটাতে করে নবাবরা এক ভবন থেকে আরেক ভবনে যাতায়াত করতেন। আর এটাই হলো আহসান মঞ্জিলের পেছন সাইড। পেছনের গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনি দেখতে পাবেন বিশাল আকারের একটি লোহার সৈনিক বর্ম। তার বাম পাশের কক্ষটিতেই সাজানো রয়েছে আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কিত কয়েকটি বই। আর এখন আমি যে রুমে প্রবেশ করেছি, এটা হচ্ছে আহসান মঞ্জিলের সবচেয়ে আকর্ষণীয় একটি রুম, যেখানে রয়েছে একটি কাচের বক্সের মধ্যে আহসান মঞ্জিলের ছোট্ট একটি লোহার ভবন। সম্ভবত এটা আহসান মঞ্জিল নির্মাণের পূর্বে পরিকল্পনামূলকভাবে বানানো হয়েছিল। তার পাশের কক্ষটিতে রয়েছে নবাবী আমলের কয়েকটি ফানুসের কাচের মডেল। এবং পাশের দেয়ালের বুকে সাদা কয়েকটি বোর্ডের মধ্যে টানানো আছে আহসান মঞ্জিলের ঐতিহাসিক ঘটনা এবং সংক্ষিপ্ত তথ্যাবলী। আপনি চাইলে এখান থেকে আহসান মঞ্জিলের ঐতিহাসিক ঘটনা এবং সংক্ষিপ্ত তথ্যাবলী সংগ্রহ করতে পারেন। আর পাশের এই কক্ষটি নবাবদের রাজকীয় ডাইনিং রুম। পুরো নবাব পরিবার একসাথে বসে এভাবেই খাবার খেতেন। এই ডাইনিং রুমটি আপনাকে মনে করিয়ে দেবে বাংলার যৌথ পরিবারের কথা। সত্যি অসাধারণ। আর পাশের এই কক্ষটিতে রয়েছে বিশাল আকারের এক হাতির মাথার কঙ্কাল, আর এ পাশটা রয়েছে অসাধারণ নান্দনিক নকশায় মোড়ানো একটি কাঠের পর্দা। মহলের নারীরা মূলত পর্দার ওপারে বসেই বাহিরের লোকজনের সাথে কথা বলতেন। আর পাশেই রয়েছে অসাধারণ এক রাজকীয় সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই নিচতলা থেকে উপরতলায় যেতেন নবাব পরিবারের লোকজন আর রাজকীয় অতিথিরা। আর এই রুমটা রয়েছে নবাবী আমলের অনেক পুরনো জিনিসপত্র এবং তার যাবতীয় সকল তথ্যাবলী। এটাই নবাবের সেই খেলার ঘর। মাঝখানে যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে বিলিয়ার্ড বোর্ড, অর্থাৎ এটি বিলিয়ার্ড খেলার ঘর, এবং এই খেলাটি খেলতেন এখানকার নবাব। আর এটাই সেই রহস্যময় বিশাল আকারের সিন্ধুক, যার পেটের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট 94টি সিন্ধুক। এবং তার পাশেই দেয়ালে টানানো আছে এই রহস্যময় বিশাল আকারের সিন্ধুকের কাহিনী। এবং তার পাশের এই কক্ষটিতে রয়েছে ঢাকার নবাবদের বংশতালিকা।
এছাড়া দোতলার এই কক্ষটিতে রাখা হয়েছে নবাবী আমলের এক রাজকীয় সিংহাসন।